কাল থেকে উত্তাল ভারতের একাধিক মিডিয়া। অনেকে প্রশ্ন তুলেছেন, ভারত কি ইতিহাসের সব থেকে বড় বিমান দুর্ঘটনাটি এড়ালো? কারণ ভারতে এমন একটি ঘটনা ঘটেছে যা নিয়ে ভারতের বিদেশ দপ্তর, ভারতের বিমান মন্ত্রক, ভারতের স্বরাষ্ট্র দপ্তর রীতিমতো চিন্তিত। কি হয়েছে, কেন তোলপাড় চারিদিকে, এবং এই ঘটনাটি কেন ভারতের বিপক্ষে আন্তর্জাতিক শক্তিগুলোর বড়সড় ষড়যন্ত্র বলে মনে করা হচ্ছে, তা আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে ভারতের অন্যতম এবং ব্যস্ততম এবং ভিআইপি সিকিউরড এয়ারপোর্ট, দিল্লি এয়ারপোর্ট, ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট, সেখানে জিপিএস স্পুপিং করা হয়েছে। অর্থাৎ লার্জ স্কেল সাইবার অ্যাটাক করে বিমানের গতিপথকে ভুল দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা কেউ বা কারা করেছে, এবং সেটি একদিন ধরে নয়, শেষ 7 দিন ধরে লাগাতার লার্জ স্কেল জিপিএস স্পুপিং অ্যাটাক দিল্লির অত্যন্ত বিলাসবহুল এবং ভিআইপি এয়ারপোর্টে করা হয়েছে কোনো আন্তর্জাতিক শক্তির দ্বারা, যা কালকে রুখে দেওয়া গেছে ভারতের জন্য। কি খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে, এই মুহূর্তে দেখুন, বিমান পরিষেবা সম্পূর্ণভাবে নেভিগেশন সিস্টেমের উপর ডিপেন্ড করে। বিমানে ম্যানুয়াল নেভিগেশন সিস্টেম থাকে, কিন্তু ম্যানুয়াল নেভিগেশন সিস্টেমের থেকেও স্যাটেলাইট নির্ভর জিপিএস সিস্টেম বা নেভিগেশন সিস্টেমের উপর প্রত্যেকটি দেশের বিমান চালকরা এখন কিন্তু বেশি ডিপেন্ড করে। এবং সেখানে যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে, এই মুহূর্তে ভারত এই যে পার্টিকুলারলি গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম অর্থাৎ জিএনএসএস ব্যবহার করে, তা কিন্তু আমেরিকার জিপিএস, অর্থাৎ আমেরিকার জিপিএস এর উপর ভারতের ডিপেন্ডেন্সি এখন সর্বাধিক। এছাড়াও বিভিন্ন দেশ কিন্তু জিপিএস মানে আমেরিকার ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমকে বাজারে এনেছে। যেমন ধরুন, রাশিয়ার নিজস্ব সিস্টেম গ্লোনাস, চায়নার নিজস্ব সিস্টেম বাইডু, ইউরোপের নিজস্ব সিস্টেম গ্যালিলিও, ইন্ডিয়ার নিজস্ব সিস্টেম কিন্তু নাভিক আছে। কিন্তু নাভিকের সমস্যাটা হলো, নাভিক মোটে কোস্টাল এরিয়া থেকে 150 কিলোমিটার দূর অব্দি অপারেট করতে পারে। অর্থাৎ ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য নাভিকটা কিন্তু কাজে লাগে না, ডোমেস্টিক ফ্লাইটের জন্য কিছু কিছু ক্ষেত্রে নাভিক সিস্টেম কাজে লাগে। এবার দেখুন, এই মুহূর্তে যেটা দেখা গেছে যে এই যে টোটাল গ্লোবাল নেভিগেশন সিস্টেম যেটা ভারত ব্যবহার করে এই মুহূর্তে আমেরিকার জিপিএস, তা হঠাৎ করে স্পুপিং এর আওতায় পড়ে, সাইবার অ্যাটাকের আওতায় পড়ে। এবং এর ফলে কালকে জরুরিকালীন ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকার একটি ইনভেস্টিগেশন শুরু করার নির্দেশ দিয়েছেন, এবং ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের দপ্তর বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে। কারণ এই জিপিএস সিস্টেমের উপর ডিপেন্ড করে ফ্লাইট পরিষেবা গোটা ভারত জুড়ে চলতো, এবং এই স্পুপিং করে এই ফ্লাইট পরিষেবাকে সম্পূর্ণভাবে ভেস্তে দেওয়ার চেষ্টা কেউ বা কারা করেছে তা কিন্তু পরিষ্কার উঠে এসছে। এবার এই স্পুপিং বিষয়টা কি, দেখুন, আমি একটু সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এই স্পুপিং হলো যখন ফ্লাইট আকাশে ওড়ে, এক্স্যাক্ট কোন লোকেশনে উঠছে সেটা পাইলটের জানার প্রয়োজন। কোন জায়গায় বর্তমানে এই মুহূর্তে ফ্লাইটটি আছে এবং মাটি থেকে কতটা উপরে আছে, কতটা উপরে নামা উচিত, এবং আশেপাশে আর কোনো ফ্লাইট আছে কিনা, কোন রানওয়েতে নামবে এবং সেই রানওয়েটা ক্লিয়ার আছে কি নেই, সেই রানওয়েতে অন্য কোনো ফ্লাইট এরপরে নামবে কি নামবে না, মানে পুরো বিষয়টা এখন সেন্ট্রালাইজ স্যাটেলাইট সিস্টেম দ্বারা কন্ট্রোল। এবার স্পুপিং করা মানে হলো আপনি এই বিষয়গুলোই ইনস্ট্যান্ট দেখতে পাবেন না, কিংবা দেরিতে দেখতে পাবেন। অর্থাৎ ধরুন, রানওয়েতে একটি ফ্লাইট দাঁড়িয়ে আছে, আপনি দেখতে পেলেন রানওয়েটা ফাঁকা, ফলে আপনি যখন রানওয়েতে নামবেন অটোমেটিকলি সেই ফ্লাইটের সঙ্গে আপনার কলিশন হবে। আপনি মাটি থেকে কোথায় আছেন, কতটা উপরে আছেন আপনি জানতে পারছেন না, আপনি ডিলেতে জানতে পারছেন। ফলে ফ্লাইট ওড়ার ক্ষেত্রে 2 মিনিট ডিলে মানে বুঝতে পারছেন, 2 মিনিট ডিলে মানে আপনি বড় সড়ো ভয়ানক বিপদে পড়বেন, এবং আশেপাশে আপনি কিছু বুঝতে পারছেন না, বা আপনার কাছে যে সিগন্যাল পাঠানো হয়েছে সেটা ফেক সিগন্যাল। আপনাকে বলা হচ্ছে আপনি মুম্বাইয়ের উপরে নেই, এই মুহূর্তে জয়পুরের উপরে আছেন। ফলে আলটিমেটলি আপনার যে গতি প্রকৃতি তা তো কন্ট্রোল করাই সম্ভব হবে না। ফলে ভয়ঙ্কর একটা অ্যাটাক, এবং এই অ্যাটাক নিয়ে চারিদিকে হইচই পড়ে গেছে। এবং এই মুহূর্তে দেখুন, ফ্লাইট কন্ট্রোলার সিস্টেম দ্বারা পুরো বিষয়টাকে অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আলটিমেটলি এর পিছনে দায়ীকে সেও প্রশ্ন কিন্তু উঠছে। দেখুন, জিপিএস জ্যামিং এবং স্পুপিং এর মধ্যে একটা পার্থক্য আছে। জ্যামিং মানে কি, আপনার সম্পূর্ণ বন্ধ হয়ে গেল নেটওয়ার্ক, সেটা আর একটা ইস্যু। জ্যামিং যদি করা হয়,
ফ্লাইটে ম্যানুয়াল স্যাটেলাইট সিস্টেম, নেভিগেশন সিস্টেম থাকে, সেটাকে দিয়ে অপারেট করা যায়। কিন্তু স্পুপিং মানে হলো আপনার ফ্লাইটে নেভিগেশন সিস্টেম অন, আপনি কোন দিকে যাচ্ছেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে যাচ্ছেন আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনাকে ভুল পথে পাঠানো হচ্ছে। আপনার যেদিকে যাওয়ার কথা নয় আপনি সেদিকে যাচ্ছেন, নতুবা আপনার যে সময় যেখানে পৌঁছানোর কথা ছিল, যে উচ্চতায় ওঠার কথা ছিল, আপনাকে মিস ইনফর্ম করে সেই পুরো বিষয়টা থেকে মিসগাইড করে আপনাকে ভুল পথে, ভুল উচ্চতায়, ভুল দিকে চালনা করা হচ্ছে, এবং সেই দিক থেকে হতে পারে আরেকটি বিমান মাঝ আকাশে আপনার দিকে ছুটে আসছে। এটা কিভাবে করা সম্ভব? দেখুন, আমি একটি ছোট্ট ছবি আপনাদের দেখাই। দেখুন, একটি বিমান, এই বিমান থেকে, স্যাটেলাইট থেকে যখন বিমানে বিভিন্ন ক্ষেত্রে সিগন্যাল আসে, সেই সিগন্যাল যখন বায়ুমণ্ডলে ঢুকে যায় তখন এই সিগন্যালটা অপেক্ষাকৃত দুর্বল হয়ে যায়। অর্থাৎ একটি স্যাটেলাইট থেকে আপনার কাছে অবধি যে সিগন্যাল আসে অটোমেটিকলি সেটা অনেকটা পথ পেরিয়ে আসছে, দুর্বল হয়ে যাবে। কিন্তু স্পুপার যারা, তারা মাটি থেকে আপনাকে একটি সিগন্যাল পাঠাবে যেটা অত্যন্ত স্ট্রং। এবার আপনার বিমান অবধি কোন সিগন্যালটা যাবে, উইক সিগন্যাল নাকি স্ট্রং সিগন্যাল? অটোমেটিকলি স্ট্রং সিগন্যালটা আপনার কাছে চলে যাবে। ফলে পাইলট ইজিলি স্ট্রং সিগন্যালটার উপর বেস করে ডিসিশন নেবে মধ্য আকাশে। ফলে স্পুপাররা কিন্তু সেই কাজটি করেছে। এবং দেখুন, দুভাবে স্পুপিং করা যায়। একটি হলো সিম্পল স্পুপিং, যেটা আমি বললাম যে স্ট্রং সিগন্যাল পাঠাও, শুধু স্ট্রং সিগন্যালই ড্রাইভার বা পাইলট অবধি পৌঁছাবে। পরবর্তী হলো মিকামিং স্পুপিং, যেখানে ডিলে সিগন্যাল করে দেওয়া হয়, অর্থাৎ যখন যেখানে থাকার দরকার আপনি বুঝতেই পারছেন না, সেখানে আপনি পৌঁছেছেন কি পৌঁছাননি। অর্থাৎ 1 মিনিট ডিলে হওয়া মানে ফ্লাইটের মতো বিষয়। তাহলে কিন্তু অত্যন্ত বিপজ্জনক একটা প্রবণতা, বুঝতেই পারছেন কেন এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা উঠে আসছে। এবার দিল্লি এয়ারপোর্ট কেন? প্রথমত দিল্লি এয়ারপোর্ট অত্যন্ত ভিআইপি একটি এয়ারপোর্ট। সাংসদ, নেতা, মন্ত্রী, সমস্ত রাজনৈতিক দলের কর্তারা ছাড়াও বিভিন্ন সেলিব্রিটি, দেশ বিদেশের বিভিন্ন কানেক্টিভিটি এই দিল্লি এয়ারপোর্ট দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। এবার দেখুন, দিল্লি এয়ারপোর্ট অটোমেটিকলি কালকে এই বিষয় হওয়ার পর এয়ার ট্রাফিক কন্ট্রোলারে সুইচ করে গেছে, ম্যানুয়াল র্যাডার সিস্টেমে সুইচ করে গেছে, এবং পুরো বিষয়টা ম্যানুয়ালি কন্ট্রোল করার কিন্তু চেষ্টা করা হয়েছে। এই পুরো বিষয়টি আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ এই মুহূর্তে শীতের মরশুম শুরু হচ্ছে দিল্লিতে। ফলে পূর্ব দিক থেকে হাওয়া বদল হচ্ছে, ওয়াইন্ড ডিরেকশন বদল হয়েছে। ফলে সব মিলিয়ে কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ আপনি মাঝ আকাশে বুঝতেই পারছেন না হাওয়া কোন দিকে আছে, কোন দিকে যাওয়া উচিত, ফ্লাইটটা ঠিক কিভাবে ওড়ানো উচিত। মানে যারা এই বিষয়টিকে সম্পর্কে গভীরে গিয়ে ভাবছেন তারাই হয়তো রিয়েলাইজ করতে পারবেন যে আসলে এর ভয়াবহতা ঠিক কোন জায়গায় পৌঁছাতে পারে। এই মুহূর্তে ফ্লাইট ডাটা, এটিসি রিকভারি অ্যান্ড এয়ারক্রাফট জিপিএস লগস সমস্ত কিছু ইনভেস্টিগেশন আওতায় আনা হয়েছে, এবং পরিষ্কারভাবে বলা হয়েছে এই মুহূর্তে দিল্লি এয়ারপোর্টে 1500 ফ্লাইট প্রতিদিন ওড়ে। এমনকি এইখানে হাই এয়ার ট্রাফিক ডেন্সিটি থাকে, ফলে আপাতত বহু ফ্লাইটকে অন্য এয়ারপোর্টের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবং এটা ইতিহাসের কেন সেকেন্ড লার্জেস্ট অ্যাটাক বলা হচ্ছে, কারণ ইতিমধ্যে একদিনে প্রায় 7 থেকে 8টা ফ্লাইট কখনো জয়পুর বা কখনো অন্য এয়ারপোর্টে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে, কারণ পাইলট বুঝতেই পারেননি কোথায় তিনি আছেন এবং কোন দিকে তিনি মানে বসে আছেন, এবং ফ্লাইট আসলে রানওয়ে ক্লিয়ার পাচ্ছে কি পাচ্ছে না, পুরো ধোঁয়াশা মধ্য আকাশে এইরকম একটি বিষয় কিন্তু তৈরি হয়েছে। ইমিডিয়েটলি এই মুহূর্তে দিল্লি এয়ারপোর্টে আইএলএস মেনটেন্যান্সের কাজ চলছে, অর্থাৎ যদি দেখেন ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম মেনটেন্যান্সের কাজ চলছে, এবং একটা মেনটেন্যান্স যখন হচ্ছে তখন কিন্তু স্পুপাররা জানতো যে আর একটা যদি গোলমাল বাঁধানো যায়, তাহলে যদি এই 1500 ফ্লাইটের মধ্যে একটি ফ্লাইটও বিপদের মুখে পড়ে তাহলেই তো ভারতবর্ষের ক্ষতি করা সম্ভব হবে। মানে নিখুঁত অপারেশন, নিখুঁত পরিকল্পনা, থ্যাঙ্কস টু ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং সংশ্লিষ্ট দপ্তর যে তারা এই কাজটিকে এত দ্রুত গতিতে কিন্তু করতে পেরেছেন। ভারত কি কি অ্যাকশন নিয়েছে? ভারত ইমিডিয়েটলি জিএনএসএস সিস্টেম সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, আইএলএস অ্যাক্টিভ করে দিয়েছে, এবং যারা ল্যান্ড করতে পারেনি তাদেরকে কিন্তু ইমিডিয়েটলি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, যেটা আমি বললাম। পাশাপাশি এই মুহূর্তে কোনো ইলেকট্রনিক ডিভাইস দ্বারা কন্ট্রোল করা হচ্ছে না দিল্লি এয়ারপোর্ট, সম্পূর্ণটাই ম্যানুয়ালি কন্ট্রোল করা হচ্ছে। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো ভারত একটি নোটাম ইস্যু করেছে, অর্থাৎ এই মুহূর্তে ভারতের আকাশ, দিল্লিকে কেন্দ্র করে যে আকাশের পরিধি আছে, ব্যাসার্ধ আছে, সেটাকে ক্লিয়ার করার নির্দেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। দেখুন, ইতিহাস যদি দেখেন এই ধরনের অ্যাটাক আমরা আরও দেখেছি।
2017 সালে ব্ল্যাক সি এর উপরে এই ধরনের অ্যাটাক আমরা দেখেছি, 2019 সালে মিডল ইস্টে দেখেছি, 2023 সালে আমেরিকা এবং ইউরোপেও কিন্তু দেখেছি। এই ধরনের অ্যাটাক কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় সব থেকে বেশি দেখা গেছিল। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো ভারত তো কোনো যুদ্ধে জড়িয়ে নেই, তা সত্ত্বেও ভারতকে বারবার টার্গেট করা হচ্ছে, বিভিন্ন ফোরামে টার্গেট করা হচ্ছে, কখনো বর্ডারে পাকিস্তান দ্বারা, কখনো নর্থ ইস্টে বাংলাদেশ দ্বারা, কখনো ইসলামিক ন্যাটো তৈরি করা, কখনো আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্র। আমি জানি না ভারতের অপরাধটা কি, একটাই অপরাধ, একবিংশ শতকে অন্যতম প্রভাবশালী রাষ্ট্র হিসাবে গোটা বিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে ভারত, এবং এর জন্যই দেখুন বারবার এই ধরনের বড়সড় ষড়যন্ত্র ভারতের বিপক্ষে কিন্তু বারবার করা হচ্ছে। আমি জানি না এর শেষটা কোথায়, তবে এটা বাস্তব। এই মুহূর্তে ভারতের নিজস্ব যে স্যাটেলাইট সিস্টেম নেভিক, সেটাকে হয়তো অনেক বেশি কাজে লাগানোর সময় এসছে, সেটা বোধহয় অনেক বেশি আপগ্রেড করার সময় এসছে। কারণ বিদেশি শক্তি স্যাটেলাইটের উপর ডিপেন্ড করলে কোনো না কোনোভাবে কিছু না কিছু ঘটে যাচ্ছে, তা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন, আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।